ওকে, তাহলে সেকশন 21A যেভাবে প্রশ্ন আসুক আমরা পারবো কিনা, বা আর কোনো কোশ্চেন আছে কিনা? না দাদা, পারবো আমরা। এবার আমরা চলে যাই। আচ্ছা দাদা, একটা কথা বলি, এটা কি আমরা এই যে জুমে ক্লাস করছি, মিট অ্যাপসে করা যায় না? করা তো যায়, আমি ঠিক কখনো করি নাই, তো করা তো যায়, অবশ্যই যায়। মিট অ্যাপসে অনেক মজা, আপনার এরকম বন্ধ হয়ে যায় না, কমে হয়ে যায় না, আমাদের সমস্যা নাই, মানে এটা একটু অনেক জাস্ট না না ব্যাক। না না না, আর আর বন্ধ হবে না, ওই আনলিমিটেড ওটা নিতেছি তো, আর বন্ধ হবে না আগামী ক্লাস আচ্ছা ঠিক থেকে। আছে, আচ্ছা দাদা থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। দাদা একটা প্রশ্ন করবো। আপনার তো কালকে বললেন যে কারাটা হচ্ছে একটা ফাউন্ডেশন, যে আপনার তো ওইখানে দেখছে বলা হয়েছে যে ক্ষতিপূরণ দেওয়া হবে না, কিন্তু পরবর্তীতে আপনার দেখা যায় যে 12-তে 12 ধারায় অথবা আপনার 19 ধারা এগুলিতে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে দাদা। তো এইটার সাথে মানে একটু তো কন্ট্রাডিক্টরি হলো না জিনিসটা আসলে? মানে পাশে বলা হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হবে না, হ্যাঁ তারপর আমরা 19-এ দেখতেছি ক্ষতিপূরণের কথা। হ্যাঁ 19 বা 12-তে আপনার হলো যে আবার ক্ষতিপূরণ, যে 5 ধারায় তো বলা হয়েছে যে ক্ষতিপূরণ রায় প্রদান ব্যতীত অন্য প্রকারের পক্ষসমূহের অধিকার নিরূপণের ঘোষণার দ্বারা। কিন্তু দাদা 12-তে এবং 19-এ বা 29-এ দেখা যেতেছে আবার ক্ষতিপূরণের কথা বলতেছে যে পর্যাপ্ত ক্ষতিপূরণ না হলে তা এটা করবে। তো ক্ষতিপূরণ মানেই তো তা এটার সাথে এটা তো মিলতেছে না। এটা হচ্ছে আমার প্রশ্নটা। প্রশ্নটা কঠিন। আচ্ছা দেখি কেউ উত্তর দিতে পারেন কিনা। বাহার ভাই। প্রধান প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চাওয়া যাবে না, কিন্তু প্রধান প্রতিকার যদি দিতে না পারে সেক্ষেত্রে আদালত যদি অন্য কোনো ব্যবস্থা নেয়, মানে একেবারেই সব হারাবো তা না, কিছু যদি করে কি সেটা চাবে তাহলে, কি চাবে? ক্ষতিপূরণ। মানে প্লেনটিফ কি চাবে আদালতে? মামলা করছে, মামলার মাধ্যমে কি চাবে, আর্জিতে কি চাবে? বাস্তবায়ন বা 12 ধারায় হলে বাস্তবায়ন চাইবো, অবশ্যই বাস্তবায়ন চাইবো। তার মানে ক্ষতিপূরণ চাচ্ছে না? না, প্রধান হিসাবে তো ক্ষতিপূরণ চাইতে পারবে না, তাহলে তো হবে না, কারণ ক্ষতিপূরণ চাওয়াই যাবে না। মানে চাইছি আমি ভাত দিছে আমারে ফল, বিষয়টা এরকম? 12 ধারা তো দাদা চুক্তির বাস্তবায়ন হবে, 19 ধারাতে গিয়ে সেটা আবার ক্ষতিপূরণ হবে। চুক্তি বাস্তবায়ন যদি সম্ভব না হয় তাহলে ক্ষতিপূরণের প্রশ্নটা তখন আসবে। তাহলে 12 ধারাতে যে ক্ষতিপূরণ বলছে এটা কি? 12 ধারাতে তো চুক্তির বাস্তবায়নের কথা বলা আছে, ক্ষতিপূরণ তো বলা হয়নি মনে হয়। বারবারই তো বলছে যে চুক্তি ভঙ্গ হলে যদি ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না হয়, ক্ষতিপূরণ যদি সেটা দাদা সেটা 19 ধারার রেফার দিয়ে মনে হয় করবে। এই কথাটা তো 5 ধারাতেই বলে দিতে পারতো যে 2 ভাবে এটা ক্ষতিপূরণ দেওয়া যাবে, হয় আপনার মানে ওটা ইনফোর্স করে, এবং 2 হচ্ছে যে ক্ষতিপূরণের মাধ্যমে। কিন্তু 5-এ বলা হয়েছে যে ক্ষতিপূরণ মানে ব্যতীত তার ঘোষণার মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে। কিন্তু আবার একটু পরে দেখা যেতেছে যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। বিষয়টা সহজ। ধারা 5-এ স্পষ্ট করে বলছে যে কম্পেনসেশনের মাধ্যমে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় না। এটা সম্ভবত 5-এর ডিতে বলছে, সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, যে কম্পেনসেশনের মাধ্যমে মানে আদার দেন কম্পেনসেশন, ইংলিশটা সম্ভবত এভাবে লেখা, যে কম্পেনসেশন ছাড়া অন্য কোনো ভাবে, মানে ক্ষতিপূরণ ব্যতীত অন্য কোনো ভাবে। দ্যাট মিনস সেকশন 5D তে স্পষ্ট করে বলে দিছে the court cannot deliver, the court cannot give you any relief through compensation, মানে হচ্ছে কম্পেনসেশনের মাধ্যমে কোর্ট আপনাকে আন্ডার এসআর অ্যাক্ট কোনো রিলিফ দিতে পারবে না।
এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো আপনার কাছে কম্পেনসেশন চাচ্ছি না, আমি আমার বাপের কাছে টিউশনির টাকা চাইলাম, মানে প্রাইভেট পড়ি আমি এক জায়গা, আমি বাপের কাছে আমি প্রাইভেট পড়ার টাকা চাইলাম 1000 টাকা, বাবা মারে 1000 টাকা দিল বা দিল না, কিন্তু আমি চাইছি কি বাপ টিউশনির টাকা। বাপ দেখতেছে যে ওরা আমি 1000 টাকা দিব না, ওরে না দিয়া আমি ওর টিচারে ফোন দিয়া বলবো যে আমি তো অনেক গরিব মানুষ, ওর কাছ থেকে এই মাসে টাকাটা নিয়েন না। রেমেডি কি হয়েছে? আলটিমেটলি ওর উদ্দেশ্যটা কি? আলটিমেটলি ওর উদ্দেশ্যটা হচ্ছে ও পড়বে, প্রাইভেট পড়বে, কিন্তু ওর প্রাইভেট পড়াটা কি হচ্ছে? হচ্ছে তো। তাহলে আমি কিন্তু ক্ষতিপূরণ চাচ্ছি না নাইম ভাই, আমি চাচ্ছি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। সেকশন 12 মতো। আদালত দেখতেছে, আদালত দেখতেছে যে এখানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন না করলে আমি যদি তাকে ক্ষতিপূরণ দিতেও চাই, পর্যাপ্ত হবে না। ক্ষতিপূরণের মাধ্যমে তো এই প্রেক্ষাপটে পর্যাপ্তভাবে মানে ক্ষতিপূরণ করা সম্ভব না। তখন আদালত বলবে বাদী যেহেতু এখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইছে এবং এটাও দেখা যাচ্ছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন না হলে যেই পরিমাণ ক্ষতি হবে সেটা মেজারমেন্ট করা যাচ্ছে না, সেটা পরিমাপ করা যাচ্ছে না, অথবা যেই পরিমাণ ক্ষতি হচ্ছে তা বিবাদী দিতে পারবে না, অথবা যেই পরিমাণ ক্ষতি হচ্ছে এবং বিবাদী যেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে চাচ্ছে সেটা বাদীর জন্য পর্যাপ্ত প্রতিকার না। তার মানে ক্ষতিপূরণের প্রশ্নটা আসতেছে কখন? সাবসিডিয়ারি হিসেবে। ক্ষতিপূরণের প্রশ্নটা আসতেছে অক্সিলিয়ারি হিসেবে, সহায়ক হিসেবে। বাট আমার মেন ক্লেম কোনটা, আমার আসল ক্লেম কোনটা? আমার আসল ক্লেম হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, আমার আসল ক্লেম হচ্ছে রিসিশন অফ কন্ট্রাক্ট, আমার আসল ক্লেম হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, আমার আসল ক্লেম হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, আমার আসল ক্লেম হচ্ছে টেম্পোরারি ইনজাংশন। মানে এসআর একটা যে টপিক গুলো নিয়ে কথা বলছে, তার মানে আমার মূলত আমি কম্পেনসেশন চাই না, আদালত কম্পেনসেশনের মাধ্যমে প্রতিকার দেয়ও না। কম্পেনসেশনের মাধ্যমে প্রতিকার আমি তখনই বলতাম যখন আমি আর্যের সাথে বলে দিতাম যে আমি এখানে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাই, কিন্তু আমি তো আর্জিতে সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। নাইম ভাই ক্লিয়ার? জি জি দাদা, এটা মানে কোন সময়টায় এই ক্ষতিপূরণটা দিবে আমি এটা একটু জানতে চাই, কোন সময়টা, কোন মানে অবস্থার পরিপ্রেক্ষিতে? আদালত দেখতেছে, ধরেন আমি আপনার সাথে একটা কাজের জন্য চুক্তিবদ্ধ হলাম, তো আপনি এই চুক্তি অনুযায়ী কাজ করবেন না, আমি আদালতে গেলাম, আদালতকে বললাম যে আদালত সে তো চুক্তি অনুযায়ী কাজ করবে না, কিন্তু আমি আদালতের কাছে কি চাইছি? স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আদালত দেখতেছে এখানে আমি চুক্তি বলবৎকরণের আদেশ না দিয়েও যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেই তাহলে বাদীর জন্য পর্যাপ্ত প্রতিকার হবে। তখন বাদীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। সময়টা হচ্ছে পরিস্থিতি। নাইম ভাই,
সময়টা হচ্ছে পরিস্থিতি, সময়টা হচ্ছে প্রেক্ষাপট। যে এখানে এখানে বাদী যেটা দাদা, চাইছে, হ্যাঁ ওই যে আপনার বিনিময় মূল্যটা যেটা অবশিষ্ট বাকি অংশটা যেটা, সেটা কি 2004-এ রেজিস্ট্রিকৃত হওয়ার আগে দেওয়া যেত? 2004-এর আগে এটা কোনো বিধানই ছিল না। মানে 5-এর আগে? 2005-এর আগে। 2004 সালে তো 2004 সংশোধন হয়, তো কার্যকর হয় 2005 সালের 1 জুলাই থেকে। তো এর আগে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিলই না। তার মানে যদি আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেলও হইতো, তা আদালত সেটাকে এনফোর্স করার মতো, মানে পরিস্থিতি সাপেক্ষে আদালত সেটাকে এনফোর্স করার মতো এখতিয়ার রাখতো। এটা আদালতের মোটামুটি ডিসক্রিশনারি পাওয়ার ছিল, কিন্তু আদালত এখন ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করতে পারবে না। এখানে যেখানে দেখবে যে এটা নট রেজিস্টার্ড, তখন আদালত এটাকে রিফিউজ করে দিবে। আদালত কোনো আপনাকে রিলিফ দিবে না, কারণ এটা এখন আদালতের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে, আদালতকে এটা মানতেই হবে। আচ্ছা, তাহলে দাদা ক্ষতিপূরণের বিষয়টা হলো আমরা ক্ষতিপূরণ চাইবো না, কিন্তু আদালত যদি পরিস্থিতি বিবেচনা করে মনে করে যে ক্ষতিপূরণ দিবে, সেটা আদালত দিবে, আমরা চাইতে পারবো না। এখন এরকম হইতে পারে যে আপনি স্পেসিফিক পারফরমেন্সের জন্য আপনি মামলা দায়ের করলেন, আদালত খারিজ করে দিয়েছে। আদালত দেখলে এখানে ক্ষতিপূরণ দেওয়ার কোনো মানে হয় না, এখানে ক্ষতিপূরণের মতো জায়গা নাই। আদালত বলবে ভাই আপনি যা চাইছেন আমি দিতে পারবো না, আপনি শেষ, মানে মামলাটা শেষ, খারিজ করে ডিসমিস করে দিছে। হতেও পারে। হ্যাঁ, আদালত যখন মনে করবে যে এখানে ক্ষতিপূরণের একটা জায়গা আছে, দেওয়া যেতে পারে, তখন আদালত ক্ষতিপূরণ দিবে। মানে আদালত এরকম সিদ্ধান্ত নিতে পারে, আপনার কন্ট্রাক্টটাকে এনফোর্স করলো 1, 2 নাম্বার সিদ্ধান্ত হইতে পারে এনফোর্স করলো প্লাস ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিল। 3 নাম্বার সমাধান হতে পারে আপনার কন্ট্রাক্টকে এনফোর্স না করার পরিবর্তে সে ক্ষতিপূরণ দিয়ে দিল। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সে এটাকে এনফোর্স না, ওটাই যে এনফোর্স না করে ক্ষতিপূরণ দিয়ে দিল। ক্লিয়ার? কিন্তু আমি চাইছি কিন্তু ক্ষতিপূরণ না, ক্ষতিপূরণ আসতেছে পরে, পরবর্তীতে চাইছি বাস্তবায়ন। হ্যাঁ, চাইছি বাস্তবায়ন। আইনটাই তো স্পেশাল রিলিফ অ্যাক্ট, তাই না? আইনটাই তো রিলিফ অ্যাক্ট হিসাবে আইনটা আপনার নামটাই ওকে, এবার আমরা চলে যাব। হ্যালো দাদা। হ্যাঁ দাদা, একটা বিষয় আমি একটু বলতে চাই যে ধারা 19-এ যে একটা বিষয়, দুটো বিষয় বলা আছে। একটা হচ্ছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সহ ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে যে শুধু ক্ষতিপূরণ। এইটা কি আসলে চাওয়া যাবে না? শুধু ক্ষতিপূরণ আসতেছে না তো, আদালত দিতেছে। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে চুক্তি বাস্তবায়ন ছাড়া না, বাদী চুক্তি বাস্তবায়ন ছাড়া কি শুধু ক্ষতিপূরণ চাইতে পারে? না 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 না। তাইলে আমি ক্ষতিপূরণটা মানে আমি যদি ক্ষতিপূরণের আবেদন যদি না করি, শুধু চুক্তির বাস্তবায়নের আবেদন করি, সেক্ষেত্রে কি আদালত তার নিজের বিবেচনা মূলে সে আমাকে ক্ষতিপূরণটা দিবে? এরকম তো হইতে পারে যে আমি সুনির্দিষ্ট বাস্তবায়ন চাইছি কিন্তু আমি ক্ষতিপূরণ চাইনি, সেক্ষেত্রে আদালত দেখলো যে চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব না, সে খারিজ করে দিল, যদি আমি ক্ষতিপূরণ না চাই। সাথে ক্ষতিপূরণ চাইলে সেটা বিবেচনা করবে, ক্ষতিপূরণ না চাইলেও আদালত বিবেচনা করবে। তার মানে আমার ক্ষতিপূরণ চাওয়ার দরকার নাই, শুধু চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নে আমার প্রধান চাইলে ভালো, চাওয়াটা হবে। এটা চাইলে ভালো না, এটা বলছে ওই যে 29 ধারায় আছে না, বলা আছে যে যখন মামলা করতে পারে বাদী, তখন কিন্তু সে সাথে ক্ষতিপূরণ চাওয়ার দাবিদার, সে চাইতে পারে। কিন্তু যদি সে দাবি না করে, পরবর্তীতে সে কিন্তু আর সেই সুযোগটা সে পাচ্ছে না, হ্যাঁ। কিন্তু যে ক্ষতিপূরণ যে চাইতে হবে বিষয়টা এরকম না, আদালত স্ববিবেচনায় আপনাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে পারে। আদালত যখন দেখবে যে এখানে বাদী অপেক্ষা বিবাদীর সুবিধাটা বেশি বা বাদী এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আদালত ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। সেটা আমি ক্ষতিপূরণ চাই বা না চাই, কিন্তু আদালত যদি তার বিবেচনামূলক যদি দেখে যে আমি ক্ষতিগ্রস্ত বা আমি ক্ষতিপূরণ পেতে পারি, তাহলে সে আমাকে অটোমেটিকলি সেটা আমাকে দিবে, চাই বা না চাই। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা হ্যাঁ, দাদা, এই অ্যান্সারটা একটু বলে দেন দাদা। বিক্রয় চুক্তিতে এক্স ভুক্তভোগী হয়ে আদালতে এর নিকট মামলা দায়ের করলেও কোনো রিমেডি পেল না, এরা উত্তরটা কিভাবে লিখবো দাদা? কারণ আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকারণের 21-এর ক ধারায় বলছে বিক্রয় চুক্তি থেকে প্রতিকার পেতে হলে অবশ্যই সেই বিক্রয় চুক্তিটি লিখিত ও নিবন্ধিত হতে হবে এবং বিক্রয় চুক্তির বাকি অর্থ বিক্রয় চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। যদি এই 3টি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তখনই হচ্ছে আদালতের মাধ্যমে বিক্রয় চুক্তি বলবৎ হবে। রাইট। বাদী যদি তাহলে পরে বাদী যদি 3টি ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে বা এই 3টি ক্রাইটেরিয়াকে প্রমাণ হিসেবে না দেখাতে পারে তখন সে কোনো রেমেডি পাবে না। অর্থাৎ বিক্রয় চুক্তি যদি অলিখিত হয়, বিক্রয় চুক্তি যদি অনিবন্ধিত হয় এবং যখন হচ্ছে বিক্রয় চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করা হয় তখন যদি বিক্রয় মূল্যের অবশিষ্ট মূল্য আদালতে জমা না দেওয়া হয়। ক্লিয়ার দাদা। তাহলে দাদা পরের প্রশ্নটা তো এরকম, কি দাদা কোন তো? দাদা ক্লিয়ার? ওকে, এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে যাব হচ্ছে আমরা সিম্পল একটা ধারা পড়ি। একটা হচ্ছে 56 সেকশন 56 এ বলছে যে মানে আমরা আদালতের কাছে নিষেধাজ্ঞা চাই না, তো আমরা নিষেধাজ্ঞা চাবো আর আদালত নিষেধাজ্ঞা দিয়ে দিবে। আচ্ছা, নিষেধাজ্ঞার বিষয়টা বলেন তো যে প্রিভেন্টিভ রিলিফ ধারা 5-এর কততে আছে? এবিসিডি, হ্যাঁ ধারা 5-এর সিতে আছে। আচ্ছা জি জি, ধারা 5-এর সিতে আছে, তো 5 ক 5-এর গ 5C 5-এর গত আছে যে প্রিভেন্টিভ রিলিফের মাধ্যমে। এখন 5-এর গতে প্রিভেন্টিভ রিলিফকে কিভাবে ব্যাখ্যা করছে? 5-এর গতে প্রিভেন্টিভ রিলিফকে ব্যাখ্যা করছে যে আপনার হচ্ছে যে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মধ্য দিয়ে, দ্যাট মিন্স প্রিভেন্টিভ রিলিফ। আচ্ছা, নিষেধাজ্ঞা বলতে আপনার কি শুধুমাত্র কাজ করা থেকে বিরত রাখাকে বুঝি? না, নিষেধাজ্ঞা এরকম যে আপনি কলেজে যাইতে পারবেন না, 1। 2 নাম্বার হচ্ছে আপনি কলেজে যাবেন, 2টাই নিষেধাজ্ঞা। আমরা কি বুঝি? আমরা নিষেধাজ্ঞা বলতে না বুঝি, ঠিক না? কিন্তু এখানে নিষেধাজ্ঞা হবে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা, not to do or to do। নিষেধাজ্ঞা হবে not to do or to do, মানে কোনো কাজ করা বা না করা। কোনো কাজ করার জন্য আদেশ দান হচ্ছে নিষেধাজ্ঞা, কোনো কাজ না করার জন্য আদেশ দান হচ্ছে নিষেধাজ্ঞা। এখন দেখেন, আমি আদালতের কাছে গেলাম, আদালতের কাছে গিয়ে বলতেছি আদালত, আমি সিভিল কোর্টে গেলাম, সিভিল কোর্টে গিয়ে বলতেছি আদালত, ক্রিমিনাল কোর্টে এমন একটা মামলা চলতেছে, আপনি ওই মামলাটাকে পেন্ডিং রাখেন, আপনি ওই মামলাটাকে স্থগিত করে দেন। তখন সিভিল কোর্টের বিচারক বলবে, ভাই তুমি চাইছো রসগোল্লা, চাইলেই তো দেওয়া যাবে না। তার মানে হচ্ছে সিভিল কোর্ট ওই ক্রিমিনাল কোর্টের মামলাকে স্থগিত করার আদেশ দিতে পারবে না, সেখানে নিষেধাজ্ঞা আদেশ দিতে পারবে না।
তার মানে আদালতের কাছে আমি নিষেধাজ্ঞা চাইতেই পারি, বাট আদালত কি নিষেধাজ্ঞা গ্রান্ট করবে সকল জায়গায়? না। আদালত কোন কোন জায়গায় নিষেধাজ্ঞা গ্রান্ট করবে না, এটা হচ্ছে আমাদের সেকশন 56, সেখানে আমরা 11টা পয়েন্ট পাবো। আবার আমি আদালতের কাছে নিষেধাজ্ঞা চাইলাম, আমি বাদী, আদালতকে বললাম যে আদালত ওই আব্দুর রহিম যেন এই পুকুরের পানি কোনোদিন ইউজ করতে না পারে, আপনি একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন। তখন আদালত বলবে ভাই তোমার স্বার্থ আছে কোনো? তখন সে বলতেছে না আমার কোনো স্বার্থ নাই। আদালত বলতেছে তোমার কোনো স্বার্থ আছে? তোমার আমার কোনো স্বার্থ নাই। অবশ্য তোমার তো বাদী, বাদীর স্বার্থ না থাকলে আবার সেখানে তো আমি নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারি না। তো বাদী মামলা করছে, বাদীরই স্বার্থ নাই। ওই বক্কর কিছু লোক থাকে না এলাকার মধ্যে, সে বক্কর লোক গিয়ে মামলা করছে, নেতা নেতা। আচ্ছা, তো এই যে দেখেন, তার মানে বাদীর যেখানে স্বার্থ নাই সেখানে নিষেধাজ্ঞা মঞ্জুর হবে না। আবার মনে করেন যে এরকম যে আপনি আদালতে গেলেন, আদালতে কে বললেন যে আদালত ওই গ্রামের 5টা ছেলে যেন আমার গ্রামে না আসতে পারে, ওরা আমার গ্রামে এসে খুব ডিস্টার্ব করে, খুব খুব ডিস্টারবেন্স তৈরি করে, ওরা যেন আমার গ্রামে না আসতে পারে। তখন আদালত দেখতেছে, ঘটনা বিশ্লেষণ করে আদালত দেখতেছে যে এমন কোনো অবস্থার সৃষ্টি হয় নাই যেটাকে বাদী নুইসেন্স বলতেছে, যেটাকে বাদী উৎপাত বলতেছে, যেটাকে বাদী বিশৃঙ্খলা বলতেছে, এটা অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে এটাকে উৎপাত মনে হয় না। তাহলে তো ভাই বিষয়টা এরকম হইতো, এই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষের নামে কইতো যে তারা যেন আমাদের গ্রাম আর কোনোদিন না আসতে পারে। তাহলে যখন তখন যদি নিষেধাজ্ঞা মঞ্জুর হইতো তাহলে বিষয়টা তো এরকম হইতো। আমাদের এলাকায় বুঝছেন হিন্দু, তো আমাদের এলাকা হচ্ছে মন্দির হচ্ছে একটা, তো এক মন্দিরের দাতা হচ্ছি আমরা, আমার বাবা। তো গ্রুপিং করে করে এখন একটা সিদ্ধান্ত হয়েছে, গ্রুপিং করে করে 3 গ্রামে এখন 3টা মন্দির হয়েছে। ওকে, এটার আবার মানে আমাদের আমাদের গ্রাম, আমি যে গ্রামের, ওই গ্রামের লিডার আবার অন্য গ্রামের এক উকিল, সে উকিল আবার সবাই ডমিনেট করে, তার বয়স 50-এর মতো হয়েছে, সবাই খুব ডমিনেট করে। সে একটা মিটিং টিটিং ডাকলেই সইসাক করে ব্যবস্থা করে। যাই হোক, খুবই প্রবলেম। তো 3 গ্রামে 3টা মন্দির হয়েছে। তো সিদ্ধান্ত এরকম যে আমাদের গ্রাম থেকে ওই 2 গ্রামে কেউ চাঁদা দিতে পারবে না। আমাদের গ্রাম থেকে ওই 2 গ্রামে কেউ চাঁদা দিতে পারবে না। এবার আসলো দুর্গাপূজা। এই দুর্গাপূজা মানে আমি মেন্টালি ডিসিশন নিছি যে আমার বাবা সবার উপর দিয়ে কথা বলবে। আমি যেহেতু টাকাই সবকিছু, ঠিক না, টাকা মানি পাওয়ার, তা আমার বাবা সবার উপর দিয়ে কথা বলবে, এবং কেউ যদি সর্বোচ্চ যদি 10,000 টাকা ওঠে আমি সেখানে মানে এত ডিফারেন্স রাখবো যাতে সেই টাকা কেউ নাও ছুঁতে পারে, আশেপাশে না যেতে পারে। কেউ 10,000 দিলে আমি সেখানে দিব 20,000, মানে তার মানে আমার ধরতে পারবে না, আমার বাবা সুপ্রিম থাকবে। ওকে, মেন্টালি আমি এভাবে ডিসিশন নিলাম। বাট আমাদের গ্রাম থেকে সিদ্ধান্ত হইলো, মানে যারা কমিটির লোকজন আছে এরা মানে অঘোষিত সিদ্ধান্ত নিল যে ওই পাশের 2 গ্রামের, মানে আমাদের গ্রামের মন্দিরে যদি আমরা চাঁদা দেই তাহলে পাশের 2 গ্রামে কোনোদিন চাঁদা দিতে পারবো না। এরপরে তো বুঝেন লঙ্কা কাণ্ড বাজে গেল। এখন এই পরিস্থিতিতে যদি এরকম যদি নিষেধাজ্ঞা চাওয়া হয় যে আমাদের গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে চাঁদা দিতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা দিবে ধর্মীয় ব্যাপারে? সে তো সকল জায়গায় চাঁদা দেওয়ার অধিকার রাখে। এখন আপনি গিয়ে যদি নিষেধাজ্ঞা চান যে এই মসজিদে চাঁদা দিলে সে অন্য মসজিদে দিতে পারবে না, তো এই পরিস্থিতি আদালত নিষেধাজ্ঞা দিবে? তো যদি এরকম হইতো যে আদালত সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে তাহলে তো একটা হট্টগোল বেজে যায় না? ওকে, তাহলে আমরা এই 56তে ঠিক এই জিনিসটাই আমরা দেখব যে আপনার আদালত কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তো এখানে দেখেন, তো আমরা এই যে কয়েকটা পয়েন্ট দেখলাম,
এবং হচ্ছে এরকম বিষয়টা, আমি একটা কন্ট্রাক্টর, যেমন হচ্ছে যে আমি আপনার সাথে একটা কাজের জন্য চুক্তিবদ্ধ, আমি আদালতের কাছে গেলাম, আদালতের কাছে কে বললাম যে আদালত সে যেন চুক্তি থেকে কোনোদিন সরে যেতে না পারে, একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন। আদালত দেখলো চুক্তির ধরনটাই এরকম যেটা 21 ধারার মধ্যে পড়ে, অর্থাৎ চুক্তির ধরনটা এরকম যাকে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, সে চুক্তি থেকে কোনো পক্ষকে সরে না আসার জন্য আদালত নিষেধাজ্ঞা দিতে পারবে না। মানে আমি আদালতের কাছে কি চাইছি, আমি আদালতের কাছে চাইছি আদালত তার সাথে তো আমার চুক্তি, সেজন্য চুক্তি থেকে সরে আসতে না পারে, সরে যেতে না পারে, চুক্তি থেকে বের হয়ে না যেতে পারে। তখন আদালত দেখলো যে না, এই চুক্তির ধরনটা এরকম যে চুক্তি তো নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট, চুক্তি তো বলবৎযোগ্য না। আবার মনে করেন যে এরকম যে একটা লোক মনে করেন যে মানে আমাদের যে ল ইনস্টিটিউশন আছে, আইনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সাপোজ ল কমিশন হতে পারে, ল মিনিস্ট্রি হতে পারে, বা আদালত হতে পারে, অর্থাৎ ল নিয়ে যারা কাজ করে। আমি আদালতে গেলাম, এক আদালতে গিয়ে বলতেছি স্যার আব্দুর রহিম যেন বাংলাদেশের কোন আইন প্রতিষ্ঠানে গিয়ে আইনি প্রতিকারের জন্য তথ্য সংগ্রহ না করতে পারে। তখন আদালত বলতেছে আমি তাকে এই আদেশ দিতে পারবো না, এই নিষেধাজ্ঞা দিতে পারবো না, কারণ আইনি তথ্য পাওয়া, আইনি অধিকার, এটা হচ্ছে তার একটা অধিকার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে কোন আইন প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনি যদি ওই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদালতের নিকট প্রে করেন, আদালত সেটা গ্রান্ট করবে না। এখন সেকশন 56 এ 11টা পয়েন্ট আছে, এটা আপনারা পড়লেই পারবেন। এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে? প্রশ্ন নাম্বার 1, আদালত সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, ব্যাখ্যা করুন। আদালত সকল ক্ষেত্রে ইনজাংশন মঞ্জুর করবে না, ব্যাখ্যা করুন। 2 নম্বর কোশ্চেন, ইনজাংশন মঞ্জুর করার ক্ষেত্রে পাপি আপু একটু আনমিউট তো, মানে মিউট তো একটু কইরা রাখতে পারেন রে ভাই, এমন করেন কেন? মিউট করাই তো। আরে ভাই রে ভাই, উকিলরা কখনো সাইলেন্ট থাকতে পারে না, উকিলরা পাল্টা জবাব দিবে। ঠিক আছে পাপি আপু, প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, মিউট করা থাকলে আনমিউট হয়ে যায় আর কি, এটা হতে পারে। জি জি। ওকে, ইনজাংশন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে, ব্যাখ্যা করুন। আদালতের সীমাবদ্ধতা কি বুঝছেন? যে আদালত এই জায়গাতে ইনজাংশন মঞ্জুর করবে না, এন্ড দিস আর দ্য লিমিটেশনস অফ কোর্ট টু গ্রান্ট ইনজাংশন। এরপরে যে কোনো একটা ফ্যাক্ট তুলে দিল, ফ্যাক্টের মধ্যে এই যে 11টা পয়েন্ট আছে, এই 11টা পয়েন্টের যে কোনো একটা তুলে দিল, তুলে দিয়ে বলল আদালত ইনজাংশন গ্রান্ট করবে কি করবে না। তুলে দিয়ে বলল এক্স যে এখানে ইনজাংশন চাইছে
সেটা সে পাবে কি পাবে না। তুলে দিয়ে বলল এক্স এর এখানে ইনজাংশন না পাওয়ার কারণ ব্যাখ্যা করুন। তুলে দিয়ে বলল আদালত এখানে ইনজাংশন গ্রান্ট না করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করুন। ক্লিয়ার কিভাবে প্রশ্নগুলো আসতে পারে? 11টা পয়েন্ট একটু সহজভাবে একটু বলে দিন যাতে আমরা মনে রাখতে পারি। যখন বাদীর কোনো স্বার্থ থাকবে না, যখন হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা থেকে তথ্য আনার ক্ষেত্রে বিরত রাখার জন্য আমি ইনজাংশন চাবো, যখন বিদেশি আদালতের কোনো কার্যক্রম স্থগিত রাখার জন্য আমি ইনজাংশন চাবো, যখন হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট অধীনস্থ আদালতের কার্যক্রম স্থগিত রাখার জন্য আমি ইনজাংশন চাবো, যখন হচ্ছে বাদীর কোনো স্বার্থ থাকবে না, যখন হচ্ছে কোনো চুক্তিকে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, যখন হচ্ছে একটা ঘটনাকে বাদী উৎপাত নুইসেন্স মনে করলেও আদালতের কাছে এটাকে নুইসেন্স মনে হয় না। 11টা তার মুখস্থ নাই, ঠিক এরকমই, মানে সহজ সহজ ভাষায় লিখছে আর কি। এইভাবে লেখা যাবে পরীক্ষার খাতায়? পরীক্ষার খাতাতে এভাবে লিখবেন। বইয়ের ভাষাটা দাদা অনেক কঠিন মনে হয়। বইয়ের ভাষা তো অলওয়েজ কঠিন, এই জন্য তো আইন। আমার কাছে একটা বই আছে, 12টা দেওয়া আছে, যে লাস্টেরটা লেখা আছে যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারী কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। এটা কি 11টা না 12টা দেওয়া? 11টা। এটা 11টা হিসেবে জানি, এখন 11টা হিসেবে জানি। 11টাই এখন কোন বইতে যদি বাড়ে তো বাড়লো, একটু বেশি শিখলেন। না 11টাই বলে লাগছে তো 56তে। আরে দাদা না, বিষয়টা কি এখানে অনেকগুলা পয়েন্ট বাড়ানো যায় ভেঙ্গে ভেঙ্গে, যেমন আপনি 11টা পয়েন্টকে 15টা পয়েন্ট করতে পারবেন ভেঙ্গে ভেঙ্গে, এটা একটা প্রবলেম। যেমন আপনার 21 ধারাতে গিয়ে দেখবেন কি কোন একটা পয়েন্টে 3-4টা পয়েন্ট উল্লেখ করে দিছে। তো 3-4টা পয়েন্ট যদি আপনি মানে একটা পয়েন্টের অধীনে আরো 3-4টা পয়েন্ট দিছে, তো সেখানে যদি আপনি 3-4টা পয়েন্টকে যদি আবার আলাদা ভাবে ধরেন, তাহলে সেখানে 8টা জায়গা হয়ে যাবে 11টা। কি দাদা? দাদা এই সিরিয়াল গুলো যে উল্টাপাল্টা ভাবে লিখে দেয় তাহলে কোন সমস্যা হবে নাকি? নো এই যে প্রবলেম, বই যে নো প্রবলেম, যেগুলা মনে থাকে সেগুলো লিখে দিব। নিয়ম হইতো এটা। থ্যাংক ইউ দাদা। সিরিয়াল কোনো বিষয় না। আরেকটা প্রশ্ন মনের মধ্যে আর কি জাগতেছে, যদি প্রাসঙ্গিক না হয় উত্তর। একটা বুদ্ধি শিখাই, সেটা হচ্ছে যে সাপোজ আপনি কোন একটা পয়েন্ট লিখছেন, ধরেন একটা পয়েন্ট হচ্ছে যে বাদীর কোনো স্বার্থ না থাকলে নিষেধাজ্ঞা মঞ্জুর হবে না। উদাহরণস্বরূপ বলা যায় এক্স ওয়াই কে এই কাজ থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করলো, আদালত দেখলো যে এক্স এর এখানে কোনো স্বার্থ নাই, সো আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এর লেখার পরিমাণ বেড়ে গেল এবং যুক্তিসঙ্গত হলো, উদাহরণ সহ। প্রত্যেকটা পয়েন্টে একটা করে উদাহরণ নিজের মতো করে বানায় দিলেন, মান বেড়ে গেল এবং পরীক্ষক বুঝে ফেললো যে এই ছেলেটা বা এই মেয়েটা খুব ভালোভাবে পড়াশোনা করছে। কি দাদা নাইম ভাই? দাদা 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 একটু কথা আপনি বলতে চাই। এরকম করেন তাহলে আমরা লিখে নেই একটু, আপনি একটু বলেন দাদা। এটা এই যে না, লেখা লাগে না। প্রত্যেকটা পয়েন্টের অধীনে আপনার মতো করে উদাহরণ দিয়ে যাবেন। অনেক উদাহরণ আছে, ওর মধ্যে থেকে যেটা ভালো লাগে অথবা নিজে তৈরি করবেন ওই আলোকে। হ্যাঁ হ্যাঁ, এটাও হয়। ওই আলোকে নিজে তৈরি করবেন। দাদা একটু কথা বলতে চাচ্ছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম দিতে গেলে দাদা তাইলে তো একটা প্রশ্ন লাগবে 1 ঘন্টা। আরে মিয়া 11টা পয়েন্টের মধ্যে আপনি 2-3টা পয়েন্ট দিবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর আপনার ওই যে 21 ধারা বললেন না, 21 ধারা একটা দিছে, একটা বইতে দেখলাম যে ওই যে সালিসের জন্য প্রেরণকৃত মানে প্রেরণ করা যায় এরকম চুক্তি বলবৎযোগ্য না। 8টা থেকে আরো সে বাড়াইছে, এই দিছে একটা পয়েন্ট। আবার ওই যে 21 ধারার 21-এর পদে একটা আছে, ওইটা আবার উল্লেখ করছে যে অনিবন্ধিত মানে 21-এর ক ধারা অনুযায়ী অনিবন্ধিত চুক্তি। হ্যাঁ, কথা তো ঠিক আছে, তার কথা তো ঠিক আছে, এগুলো এটা তো ঠিক আছে, কিন্তু ওই সালিসের এটাও ঠিক আছে, যেহেতু সালিসের জন্য প্রেরণ করা যায়। না না সেই চুক্তি না, করা সালিসের ওটাতে করবে না। সালিসের ওটা তো একেবারে শেষের দিকে বলাই আছে, 21 ধারার শেষের দিকে একবারে বলাই আছে আরবিট্রেশন ক্লজ। হ্যাঁ
এটা পয়েন্ট আকারে নাই, কিন্তু একটা ওই 11টা একটা মনে নাই এক্স্যাক্টলি। আলাদা ভাবে দাদা, বলা আছে। এই যতগুলো আইন আছে তার মধ্যে মনে হয় স্পেসিফিক রিলেট একটাই একটু কঠিন, তাই না দাদা? আপনার তো প্যাটার্ন ও বেশি আছে। সমস্ত সাবজেক্টের মধ্যে প্যাসেজ সাবজেক্ট হচ্ছে স্পেসিফিক রিলিফ। মানে এইটারে মাথায় নিতে গেলে তো আসলে অন্যগুলি হ্যাঁ, মানে কেমন জানি অন্য হয়ে যায়। সাবজেক্ট সাইজে বড় কিন্তু ওই বুঝা সহজ। দাদা যে কথাটা বলতে চাচ্ছিলাম দাদা, হ্যাঁ, বলতে চাচ্ছি যে দাদা, যেমন আপনি আমাদের এই যে প্রশ্ন স্পেসিফিক রিলিফে বা অন্যটা যাই হোক, কিন্তু আপনি ওই যে দেখলে বুঝেন যে আসলে এই ধারার আলোকে এই প্রশ্ন যে আসছে এটা এই ধারার আলোকে অ্যান্সারটা হবে, বা এটা বোঝার জন্য কৌশলটা কি, বা আমরা বুঝতে পারি কি এই কৌশলটা বা বুদ্ধিটা কি মূলত আসলে? বুদ্ধি কারণ আমরা পরে, অনেক সময় পড়ি, ধারাও জানি, বুদ্ধি পরে কিছুদিন পরে, মানে আপাতত পড়ে যান। ধারাও জানি, সব জানি, মূলত ওই যে বলছেন যে আমাদের জানাও আছে, কিন্তু বিষয়টা হলো কৌশলটা বুঝতে পারি না যে আসলে এই প্রশ্নটার অ্যান্সার এই ধারার আলোকে বা এই রেফারেন্সে হবে। প্রথমত আপনাকে চোখ বুঝতে হবে, চোখ বুঝেন, চোখ বুঝে ফিল করেন। স্পেসিফিক রিলিফ ধরেন, স্পেসিফিক রিলিফ একটা প্রশ্ন ধরছেন, আপনি ফিল করেন 1 থেকে 10 পর্যন্ত এখানে পড়ে কিনা, 10 থেকে 20-এ যান, এভাবে 5 বার চোখটা লাভ দেন, দেখেন কোনটার মধ্যে গিয়ে আটকায়, তখন তখন হচ্ছে দেখবেন ইজিলি পেয়ে যাবেন। আর যদি চিন্তা করেন যে 1 থেকে 57 পর্যন্ত একবারে খুঁজবেন, তাইলে পাবেন না। অল্প অল্প করে পার্ট বাই পার্ট 5 সেকেন্ড সময় নেন, দেখবেন যে কোন একটা জায়গা আপনার চোখটা থেমে যাবে যে এখানেই হতে পারে। আচ্ছা, ঠিক আছে দাদা, তারপর আর মানে এটা আমরা ওই যে বললাম অনেক অ্যান্সার আমরা জানি পারি, সেটা আমাদের মূল সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। সেটা আমাদের প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়ে যাবে। আমরা আপাতত শেষ করি, প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়ে যাবে। জি জি।